আজ 40 দিন পর মার্কিন ইরানের যুদ্ধের বিরতি হলো। সেই 28শে ফেব্রুয়ারি 2026 সালে ইরান মার্কিন যুদ্ধ চালু। এখন একটা বিরতির মাধ্যমে সেই যুদ্ধটা 2 সপ্তাহের জন্য বন্ধ আছে। তো এই যে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ 2 সপ্তাহের জন্য বন্ধ, এখানে ইরানের 10 দফা দাবি মেনে এই যুদ্ধবিরতিটা হয়েছে। সেই ইরানের 10টা দফা কি সেটা একটু দেখব আজকে। ইরানের 10 দফা এবং তার সঙ্গে লেবাননের ধ্বংস, এই যে 10 দফা দাবি ইরানের জারি করা হয়েছে এবং যেটা মেনে যুদ্ধ বন্ধ করা হয়েছে, এবং এর ফলে লেবাননের পরে সাধারণত লেবাননের যে হিজবুল্লাহ গোষ্ঠী আছে সেখানটায় কি প্রভাব পড়বে সেই নিয়ে আমরা একটু দেখব। এবং এই যে 10টা দফা, সেই 10টা দফা সম্পর্কেও একটু দেখে নেব যে 10 দফা দাবিটা কি 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 কি। দেখা যাবে যে কিছুদিন আগেই প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়েছিল যে ইরান যদি হরমুজ প্রণালী না খুলে দেয় তাহলে পুরো ইরানকে ধ্বংস করে দেবে। এই হুমকি বাস্তবায়নের 19 মিনিট আগেই আবার প্রেসিডেন্ট ট্রাম্প টুইট করে এবং বলে যে পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে একটা সমঝোতা এসছে এবং 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি, এবং সেখানটায় ইরান তার 10টা দাবি উল্লেখ করেছে। আমেরিকাও সঙ্গে সঙ্গে কিছু দাবি উল্লেখ করেছে এবং দুটো দাবির ভিত্তিতেই এই 2 সপ্তাহের জন্য ছুটি। তো প্রথমে দেখা যাবে যে ইরানের 10 দফা দাবি কি। দেখা যাবে প্রথমে কি আছে, আমেরিকা ও ইসরায়েলকে হামলা না করার প্রতিশ্রুতি দিতে হবে। প্রথমত কি, ইসরায়েল আর আমেরিকা কোনো প্রকার হামলা করবে না সেই রকম একটা প্রতিশ্রুতি দিতে হবে তাদের। দ্বিতীয়ত কি আছে, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ থাকবে ইরানের সেনাবাহিনীর হাতে। পুরো পার্সিয়ান গল্ফ থেকে যে ভারত মহাসাগরে যাবতীয় যত জাহাজ বের হয়, তেলবাহী জাহাজ, খাদ্যের জাহাজ, পেট্রোপণ্যের জাহাজ, সেইখানটার যে পারস্য উপসাগর, সেই পারস্য উপসাগরের দক্ষিণ প্রান্তে যে হরমুজ প্রণালী সংকীর্ণ জায়গাটা, সেখানটার পুরো দায়িত্ব ইরানের হাতে থাকবে। ও সম্মত শর্তাবলী সাপেক্ষে হরমুজ প্রণালীতে ইরানের আধিপত্য নিশ্চিত করে নিরাপদ বাণিজ্য চুক্তি প্রোটোকল তৈরি করতে হবে। ওই অঞ্চল দিয়ে যে যত জাহাজ যাতায়াত করবে, যে বাণিজ্যটা প্রোটোকল থাকবে সেটা বাস্তবায়িত করতে হবে। 3 নম্বরে কি আছে, ইরান এবং লেবাননের হিজবুল্লাহর মতো সহযোগী গোষ্ঠীর উপরে হামলা বন্ধ। ইরানের পরে হামলা করা যাবে না। তারপরেও যে ইসরায়েলের উত্তরে অবস্থিত দেশ লেবানন এবং সেখানে যে ইরানের প্রক্সি গোষ্ঠী হিজবুল্লাহ, সেই হিজবুল্লাহ ইসরায়েলের পরে প্রায় নানা রকম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই যে ইসরায়েল হিজবুল্লাহকে আক্রমণ করছে, দেখা যাচ্ছে সম্প্রতি পেপার সব জায়গা, সেই হিজবুল্লাহদের পরে ইসরায়েলের আক্রমণ বন্ধ করতে হবে, পুরোপুরি বন্ধ করতে হবে। 4 নম্বরে কি আছে, উপসাগরীয় এলাকা থেকে আমেরিকাকে সব সেনা সরিয়ে নিতে হবে। উপসাগরীয় এলাকা মানে কি, গালফ কান্ট্রিগুলোয়, যেরকম ইরানের পশ্চিম পাশে পারস্য উপসাগরের ওই পাশে যেসব কান্ট্রিগুলো আছে সবই গলফ কান্ট্রি। যেমন আছে তোমার ওমান আছে, কুয়েত আছে, কাতার আছে, সৌদি আরব আছে, ইরাক আছে। তো এই সব জায়গা থেকে কি আমেরিকার সব সোলজার সরিয়ে নিতে হবে, তাদের ঘাঁটি সব সরিয়ে নিতে হবে চুক্তিপত্রে। 5 কি আছে, এই সামরিক সংঘাতে ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে। তো এই যে 40 দিনের যে যুদ্ধ হয়ে গেল, এই যুদ্ধে ইরানের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষতিপূরণ কিন্তু ইরানকে দিতে হবে। 6 নম্বরে কি আছে দেখো, দেশে বিদেশে ইরান ও তার কর্তা ব্যক্তিদের সম্পত্তির উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। তো ইরান থেকে যেসব ধনবান লোকরা এবং ইরানের বর্তমান শাসক গোষ্ঠীর আনুকূল্যে যেসব লোক বিদেশে অবস্থিত আছে এবং তাদের টাকা পয়সা, ধন দৌলত, তাদের সম্পত্তি পরে যে নিষেধাজ্ঞাগুলো দেওয়া ছিল আমেরিকান সরকারের বা জাতিপুঞ্জের, সেইগুলো তুলে নিতে হবে। 7 কি আছে, আন্তর্জাতিক পরমাণু সংস্থায় ইরানের বিরুদ্ধে পাশ করানো প্রস্তাব খারিজ করতে হবে। তো সাধারণত ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধর প্রধান কারণটাই হলো ইরান যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করছে অ্যাটম বোম তৈরি করার জন্য, তার জন্য তাকে স্যাংশন লাগানো হয়েছিল এবং সেই বোমা যাতে না বানাতে পারে, ইউরেনিয়াম যাতে উন্নত না করতে পারে, তার জন্যই কিন্তু আমেরিকা ইরানের পরে আক্রমণ করেছে। তো সেখানটায়
ইরান কি বলছে, আন্তর্জাতিক পরমাণু সংস্থায় ইরানের বিরুদ্ধে পাশ করানো প্রস্তাব খারিজ করতে হবে। যে আন্তর্জাতিক সংস্থায় ইরানকে এই পরমাণু নিয়ে নিষেধাজ্ঞা জারি করা আছে সেগুলো ক্লোজ করতে হবে এবং ইরানকে পরমাণুর জন্য সাবসিডি দিতে হবে, সে তার পরমাণু সমৃদ্ধকরণ করতে পারবে, সেরকমই একটা মনোভাব এই 7 নম্বরের শর্তর মধ্যে লুকিয়ে আছে। 8 নম্বরে কি আছে দেখা যাবে, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে যে সব প্রস্তাব পাশ হয়েছিল এতদিন যাবৎ, যে জাতিপুঞ্জে ইরানের বিরুদ্ধে যেসব প্রস্তাব পাশ হয়েছিল সেগুলি খারিজ করতে হবে, সেইগুলো পুরোপুরি ক্লোজ করে দিতে হবে, ইরানকে পুরো ফ্রি করে দিতে হবে। ইসলামিক রিপাবলিকের বিরুদ্ধে প্রাথমিক ও দ্বিতীয় পর্যায়ের সব নিষেধাজ্ঞা খারিজ করতে হবে। তো ইরানে যে একটা IRGC আছে, মানে ইসলামিক রিপাবলিক গার্ড, তার বিরুদ্ধে যে আন্তর্জাতিক আদালতে নানা রকমের ক্লেমস, সেইগুলো সব খারিজ করে দিতে হবে। 9 নম্বরে কি আছে, এই সমস্ত প্রস্তাব রাষ্ট্রপুঞ্জে পাশ করিয়ে আইনের আওতায় আনা। তো যাবতীয় এই যতগুলো প্রস্তাব আছে সব ইন্টারন্যাশনাল যে সংস্থা জাতিপুঞ্জ সেখানে পাশ করাতে হবে এবং একটা আইনের মাধ্যমে আসতে হবে। 10-এ কি আছে, সব থেকে গুরুত্বপূর্ণ, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে নাক গলানো যাবে না। তাহলে ইউরেনিয়াম যে সমৃদ্ধকরণ করেছে ইরান, এতদিন না বলতো, তার একটা প্রতিচ্ছবি পাওয়া যায় যে না, ইরানের কাছে ইউরেনিয়াম আছে, 60% উপরে সমৃদ্ধকরণ করা ইউরেনিয়াম ইরানের কাছে আছে এবং সেই ইউরেনিয়াম নিয়ে যেন আমেরিকা কোনো ধরনের নাক না গলায়। ইউরেনিয়াম ইরানকে ইরানের মতো করে, ইরান যা করবে ইউরেনিয়াম দিয়ে সেই কাজে যেন আর অপর কোনো দ্বিতীয় পক্ষ নাক না গলায়। তো এই যে 10 দফা দাবি, ইরানের এই 10 দফা দাবি, এবং এই 10 দফা দাবি শর্ত মেনেই আমেরিকা ইরানের যুদ্ধবিরতি ঘটেছে এবং এই দাবির সঙ্গে সঙ্গে কিন্তু আমেরিকাও পাল্টা কিছু দাবি করেছিল, সেগুলো দেখা যাবে। আমেরিকার পাল্টা 2 সপ্তাহের জন্য সম্পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি আমেরিকা 2 সপ্তাহের জন্য পুরোপুরি যুদ্ধবিরতিতে রাজি আছে। দ্বিতীয়ত কি আছে, হরমুজ প্রণালী সম্পূর্ণ খুলতে হবে যাতে সব দেশের জাহাজ নিরাপদে চলাচল করতে পারে। তো হরমুজ প্রণালীটার উপর নিয়ন্ত্রণ শিথিল করতে হবে, তো ওইখান দিয়ে যেন সব ধরনের বাণিজ্য, ব্যবসা বাণিজ্য, তেল আদান প্রদান, সব ধরনের জাহাজ চলাচল করতে পারে, পুরো খুলে দিতে হবে। 3 কি আছে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকাকে দিতে হবে। তো ইরান যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করেছে 60%-এর পরে পার্সেন্ট বাড়িয়ে নিয়েছে, সেই সব টোটাল ইউরেনিয়াম কিন্তু আমেরিকার হাতে তুলে দিতে হবে। প্রয়োজনে শক্তি প্রয়োগ হবে, যদি না তুলে দেয় তো আমেরিকা পুনরায় আবার শক্তি প্রয়োগ করবে, মানে ইরানে আবার পুনরায় আক্রমণের সম্ভাবনা কিন্তু প্রবল। 4-এ কি আছে, উপসাগরীয় অঞ্চল থেকে সেনা সরবে না আমেরিকার। তো ইরানের আশেপাশে যেসব গালফ কান্ট্রিগুলোতে আমেরিকার সোলজারের ঘাঁটি করা আছে সেই সব অঞ্চল থেকে আমেরিকার সৈন্য সরবে না। 5-এ কি আছে, হিজবুল্লাহর উপরে হামলা চালিয়ে যাবে ইসরায়েলের উত্তর দিকে যে লেবানন, সেখানে যে জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহ, সেই হিজবুল্লাহর পরে ইসরায়েলের নিরাপত্তার সাথে ইসরায়েল তাদের পরে আক্রমণ হানতে পারবে, যেটা ইরানের 10 দফা দাবিতে বন্ধ করা ছিল যে হিজবুল্লাহ মানে লেবাননের পরে আক্রমণ হানা যাবে না। সেখানটায় কিন্তু আমেরিকা পাশ করিয়ে নিয়েছে যে ইসরায়েল হিজবুল্লাহ মানে লেবাননের পরে আক্রমণ হানতে পারবে। এই যে শর্তগুলো, এই যে ইরানের 10 দফা আর আমেরিকার পাল্টা শর্ত, এই দুটো শর্তের মাধ্যমে কিন্তু এই ইরান মার্কিন যুদ্ধ আপাতত বিরতি, এবং এই বিরতির মধ্যম্যান হিসেবে কে কাজ করেছে, ইসলামাবাদ। তো ইরানের দাবি, ওইদিকে আমেরিকার দাবি, এর মিডিলম্যান হিসেবে কে দু দেশের সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল, ইসলামাবাদ। তো এই ইসলামাবাদের আনুকূল্যে আপাতত যুদ্ধবিরতি, ইসলামাবাদেই আবার দু দেশের লোকজন মিলে আমেরিকার থেকেও থাকবে এবং ইরান থেকেও লোকজন মিলে কিন্তু ইসলামাবাদে তোমার বৈঠক হবে এবং সেই বৈঠকে স্থায়ীভাবে যুদ্ধবিরতি হবে কি না, কি প্রসেসিং চলবে সেটা দেখা যাবে। তো কে কে আসছে একটু দেখা যাক, যে তোমার ইসলামাবাদে যে বৈঠকটা হবে সেই বৈঠকে কে কে থাকবে। আমেরিকার যে উপরাষ্ট্রপতি আছে জেডি ভ্যান্স থাকবে উপস্থিত, আর থাকবে যে আমাদের এই
দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্রদূত নিয়োগ করানো আছে স্টিভ উইটকফ, সেও উপস্থিত থাকবে। আর থাকবে ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেদ কুশনার। এবং ইসলামাবাদে বসে ইরানের সরকারি অফিসার বা ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বৈঠক হবে এবং সেখানটায় দেখা যাবে যে শান্তি চুক্তি হয় কি না হয়, না যুদ্ধ কোন দিকে যাবে। এবং এই যে যুদ্ধবিরতি চলছে, এই যুদ্ধবিরতির মাঝখানেই কিন্তু এই যে একটা শর্ত 5 নাম্বার, যে হিজবুল্লাহর উপরে হামলা চালিয়ে যাবে ইসরায়েল, আমেরিকার শর্ত। তো যখনই এই চুক্তি সম্পাদিত হয়েছে এবং সেই দিন রাতেই পুরো লেবাননের প্রায় 700-র উপরে জায়গায় ইসরায়েলের বোমা বিস্ফোরণ হয়েছে এবং সেখানে 200-রও বেশি মানুষ মারা গেছে, শিশু নরনারী সহ 200-র পরে মানুষ মারা গেছে। এবং ইসরায়েল লেবাননকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। গাজা ভূখণ্ডকে যেরকমভাবে করে ছেড়েছে, কিছু কিছু ব্যক্তির সেরকমই ধারণা যে লেবাননের পরেও ওই গাজা ভূখণ্ডে যেরকম আক্রমণ, সেরকম আক্রমণ বাড়ছে। তো দেখা যাচ্ছে যে এই যে ইরান, ইয়েমেনের হুতি, ওইদিকে লেবাননের হিজবুল্লাহ একসঙ্গে কিন্তু উপসাগরীয় অঞ্চলে আমেরিকার সৈন্যঘাঁটির পরে আক্রমণ করছিল এবং ইসরায়েলের পরে আক্রমণ হানছিল। তো ইরান, ওইদিকে হুতি, ওইদিকে হিজবুল্লাহ, 3 জন একসঙ্গে আক্রমণ করছিল। কিন্তু এই যে চুক্তি হলো, এই চুক্তিতে পড়ে ইরান তো 2 সপ্তাহের জন্য কোনো রকমই অস্ত্র নিক্ষেপ করতে পারবে না। এবং দেখা যাচ্ছে যে অন্য গালফ কান্ট্রিগুলোতে ইরানের অস্ত্র আর আশ্রয় পড়েনি এই যুদ্ধবিরতির ফলে। তো এই যে সুযোগটা পেয়েছে ইসরায়েল, এই সুযোগে তার নিজের দেশকেও রক্ষা করা লাগবে না, কারণ ইরানি মিসাইল তার দেশে এসে পড়বে না, সে ভয়টা পুরো নিশ্চিত 2 সপ্তাহের জন্য। ওইদিকে হুতি যে বিদ্রোহী গোষ্ঠী আছে সেও অনেক দূর, 1,500-2,000 কিলোমিটার দূর। সুতরাং এই যে সময়টা, এই সময়টায় ইসরায়েল নিজেকে আরও গুছিয়ে নিতে পারবে এবং এই গুছিয়ে নেওয়ার মধ্যেই কিন্তু লেবাননকে একদম ধ্বংসের দিকে নিয়ে যাবে। লেবাননে এখন কিন্তু হামলা প্রচণ্ড বাড়িয়ে দিয়েছে। কি হবে লেবাননের সেটাও ঠিক নেই। অন্তত 7 থেকে 8 কিলোমিটার স্থলপথে ইসরায়েলের সৈন্য কিন্তু অলরেডি লেবাননের সীমানা দখল করে রেখে দিয়েছে। আর দেখা যায় যে ইসরায়েলের সোলজার যেটুকু অঞ্চল অধিগ্রহণ করে নেয়, যতদূর যায় সেখানটাই কিন্তু ইসরায়েলের বাউন্ডারি হয়ে যায়। সেই জায়গা আর ইসরায়েল ফেরত দেয় না। তার রাষ্ট্র আস্তে আস্তে বৃদ্ধি করার প্ল্যান বা বাড়াচ্ছে কিন্তু এইভাবেই। তো এই যে তোমার যুদ্ধবিরতি, এই যুদ্ধবিরতির ফলে কিন্তু ইরানের যেরকম সামনে আবার ইরানে আঘাত হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু লেবাননে হিজবুল্লাহরা যে আরও কমজোরি হয়ে যাবে এবং লেবাননকে যে ইসরায়েল গ্রাস করে নেবে ধীরে ধীরে এই 2 সপ্তাহের মধ্যে, সেটাও কিন্তু দেখার বিষয়।